রাঙাপুরে আমার আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমাদের সাথে আছেন একে অপরের কাছে খুবই কাছের মানুষ, দুজন গানের মানুষ। গানে গানে সুর বেঁধে যেন তারা প্রাণে প্রাণে এক হয়েছেন, হেঁটে চলেছেন নিরন্তর পথ। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল ও তারই সহধর্মিনী আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি। স্বাগতম আমার আমিতে। ধন্যবাদ। প্রথমেই অনেক অনেক অভিনন্দন, সিন্স ইটস ইয়োর 19th anniversary today, so congratulations. তো 19 বছরের এই জার্নিটুকু এখানে এসে অনুভূতিটা কেমন? এই 19 বছরের যে জার্নিটা কমপ্লিট করেছেন সেই বিষয়টা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। বকুল ভাই ফার্স্ট। একটা পথ দিয়ে যখন মানুষ চলে, ধরুন আমি একটা গাড়িতেই রওনা দিয়েছি, তো কোথাও হয়তো দেখা যায় যে সিগন্যালে পড়লাম, তারপরে কোথাও হয়তো দেখা গেল যে একটু ভাঙাচোরা আছে, তারপরে এইভাবে চলতে চলতে দেখা যায় যে মানে আমি যেটা বলতে চাই যে ভালো মন্দ মিশিয়ে যেভাবে যাচ্ছি সে যাওয়াটা একটা সুখকর সুন্দর। কারণ প্রত্যেকটা জিনিসই আমরা যদি দুঃখটাকে না বুঝতে পারি তাহলে সুখটাকে অনুভব করতে পারি না। তা আমার মনে হয় চলার মধ্যেও সেই ব্যাপারটাই আছে, এবং জীবনটা তো সুখ দুঃখ হাসি কান্না সবকিছু নিয়েই। ভাবের অনুভূতিটা একটু জেনে নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমারও মাঝে মাঝে মনে হতো যে বাবা মাকে যখন দেখতাম, আবার দেখা যেত যে যাদের খুব কাছে মানুষদের দেখতাম, ভাবতাম কি এরা কিভাবে এত লম্বা সময় ধরে একসাথে যাচ্ছে। তা আজ যখন নিজে দেখি তাকে পিছন ফিরে 19 বছর, তখন মনে হয় যে কোন দিক দিয়ে সময়টা গেল আসলে বুঝতে পারিনি। বছরগুলো খুব দ্রুত চলে যায় হয়তো, যখন দেখি যে বাচ্চারা, যখন দেখি আমার চারপাশটা, তখন মনে হয় যে ওরা যখন এইটুকুই ছিল এখন দেখি অনেক বড় হয়ে গিয়েছে, তখন মনে হয় অনেকটা পথ এসেছে। এবং ডেফিনেটলি আমি বলবো যে 19 বছর লম্বা সময় ধরে এতটুকু পথ আসা নিঃসন্দেহে ভালো একটা অনুভূতি। আপনি আপনার সন্তানদের কথা বলছিলেন, তো কখনো কি মনে হয়েছে পথ চলার মধ্যে যে একঘেয়েমি লাগছে বা কোনো রকম ক্লান্তি বোধ হয়েছে? হ্যাঁ, যখন ওর উপর রাগ ছিলাম তখন মনে হয়েছে কেন আমি সংসার করবো, অসম্ভব, আমার বাড়ি চলে যাবো, আমার এই জীবন ভালো লাগে না। এটা আমি শুধু কেন, আমি বলবো যে তুমি বিয়ে করেছো, তোমারও মাঝে মাঝে মনে হয় তোরও সংসার টংসার ভালো লাগছে না। আগে টেবিলে গিয়ে মায়ের হাতে রান্না পেতাম, কোনো দায় দায়িত্ব ছিল না। যখন মায়ের ঘরে ছিলাম তখন মনে হতো যে কখন স্বাধীন হব, কখন কেউ আমাকে ডাকবে না। কিন্তু এখন আমার মনে হয় যে এই হয়তো এই জীবনটা অনেক কিছু, আসলে একটা মানুষ যখন সংসারের দায় দায়িত্বে থাকে তার চারপাশ থেকে অনেক দায়িত্ব মনে হয়। প্রতিটা মানুষের খুশি যখন দেখতে হয় তখন মনে হয় কি যে না, এর থেকে ভালো তো আগেই ভালো ছিল, আমারটা আমি দেখতাম, আমাকে সবাই দেখতো। আচ্ছা, কখনো কখনো মনে হয়, নট দ্যাট সব সময়, কিন্তু তারপরে মনে হয় যে না ঠিক আছে, কারণ এটাই আমাদের নিয়ম, এর সাথেই মানি আমাদের চলতে হবে, এটাই নিয়ম। আচ্ছা, ভাবির কথা আমরা শুনছিলাম এবং আমি লক্ষ্য করছিলাম বকুল ভাই কিছু কিছু বিষয় একমত পোষণ করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, রাগের কি কি কারণ বাড়িতে ঘটে, মানে বা এমন কি বিষয় হয় যে রাগ পর্যন্ত সেটাই গড়ায়, এবং কোন কোন বিষয়ে ভাবি রাগ করে? ওই তালিকাটা একটু দীর্ঘ হবে, তো যেহেতু দায়িত্ব বেশি, অনেক কিছুই দেখতে হয়, দেখার মধ্যে গিয়ে হয়তো ভুল ত্রুটি হয়, তখনই হয়তো রাগের ব্যাপারটা চলে আসে আমার মনে হয়। আচ্ছা, তো এবং সংসারে এটা থাকবেই। যদি বলি যে শুরুর দিকের ঝগড়া, বিয়ের পরপর যে ঝগড়াটুকু হয়েছে এবং এখন এই এতটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে যে ঝগড়াটা হয়েছে, দুটোর কি ধরনের পরিবর্তন হয়েছে এবং ডেফিনেটলি দুজনের রিয়াকশনেও চেঞ্জেস এসেছে, একটু জানতে চাই। আসলে শুরুর দিকের ব্যাপারগুলো, সেই মান অভিমানের ব্যাপারটা আমার কাছে খুব ভালোই লাগতো। আচ্ছা, আমি মনে করতাম যে ওইটা না হলে আমিও ঠিক আমাকে বোঝাতে পারবো না, আবার ওকে আমি ঠিক বুঝতে পারবো না। তো ওই কি বলে এটাকে কনভিন্স করার ব্যাপারটা যেটা চলে আসে, যে আমি সবসময় তো ও হয়তো রাগ করলে আমি কনভিন্স করার চেষ্টা করি। আচ্ছা, তো এখন সময় পেরিয়েছে, এখন ঘরে আমার 3 সন্তান আছে, ওদের সামনে যেন বিষয়টা না প্রকাশ পেয়ে যায়, সেই জন্য হয়তো আগের সেই মানে যেরকম ভাবে সেটাকে মান অভিমানের যে বিষয়টি আগে ছিল সেটা এখন একটু মনে হয়েছে যে ওদের কারণে হয়তো ওইরকম ভাবে আমরা প্রকাশ করতে পারি না আর কি, এই পার্থক্য আর কি। তো ভাবি কি এটা মিস করেন কিনা আপনার কাছে একটু? না, মিস করি না। মানে হ্যাপি যে এখন আর ঝগড়া কম হচ্ছে? না না, ঝগড়া যেটা কম হচ্ছে সেটা আসলে বিয়ের পর যেটা হয় যে বোঝার ক্ষেত্রে অনেক দুর্বলতা থাকে, তখন বুঝতে বুঝতেই অনেক ঝগড়া লেগে যায়, তাই না? আবার সেটাকে আবার মানিয়ে নেওয়ার জন্য ওর জায়গা থেকে ও সেটা ক্লিয়ার হয়, আমার জায়গা থেকে আমি হই। সবচেয়ে বড় কথা যে
এটা চরম সত্যি, যেহেতু আমি সেহেতু আমি বলছি যে আমার আয়নায় আমি দেখছি, মিথ্যা বলবো না, যে প্রতিটা মানুষকেই কিন্তু অন্যের জন্য বেঁচে থাকতে হয়। তো সেই ক্ষেত্রে এখন আসলে ওর প্রতি এক্সপেকটেশনটা কম, যে না ওইটা আমার জন্য পার্সোনালি করতেই হবে, ওইটুকু একটা সময় ছিল, এখন আর নেই। এখন মনে হয় যে ঠিক আছে, এই জায়গাটায় আমার বাচ্চার কি হলে ভালো হবে। তো এই যে আমরা পারস্পরিকভাবে অন্যের উপরে চলে গিয়েছে, এখন আর আসলে আমাদের একদম ব্যক্তিগত পর্যায়ে বিষয়গুলো নেই। আমি বলবো সেই ক্ষেত্রে আসলে ওর কোনো- আপনি একটা বিষয় বলতে চাচ্ছেন, আমি এখানে একটু পজ বাটনটা ক্লিক করছি কারণ একটা বিরতি নেব, তারপরে এসে আপনার বাকি গল্পটুকু আমি শুনবো। প্রিয় দর্শক, কথা বলতে বলতে প্রথম বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আমাদের যেগুলো ছোট ছোট দ্বন্দ্বগুলো সেখানেই হয় যে দায়িত্ব আর ভালোবাসা এক কথা নয়। তিনা জাহান মুন্নি, তো বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন আরো একটা বিষয় অ্যাড করবেন। হ্যাঁ, সেটা হলো যে আমরা যদি দায়িত্ব আর ভালোবাসাকে একসাথে মিলিয়ে ফেলি তাহলে কিন্তু ব্যাপারটা ভালো লাগে না সব সময়। এটা আমি এক কথায় বললাম, সে যেটা নিয়ে আমি আমাদের যেগুলো ছোট ছোট দ্বন্দ্বগুলো সেখানেই হয় যে দায়িত্ব আর ভালোবাসা এক কথা নয়। কখনো দেখবে যে ওর প্রতি ওর খাবারটা ঠিক আছে কিনা, ওর কাপড়টা ঠিক আছে কিনা, এগুলো যদি কেউ দেখে তাহলে সেটা হলো দায়িত্ব। বাট ও আসলে ভালো আছে কিনা ওর কপালে হাতটা দিয়ে ফিল করতে পারা, সেটা হলো ভালোবাসা। দায়িত্বটা ডেফিনেটলি এটা আমাদের জীবনের জন্য অনেক বড় পাওয়া। ওর জীবনে যদি আমি কিছু করি তবে সেটা ডেফিনেটলি ও সেটা অনুভব করবে, এবং আমি প্রতিনিয়ত অনুভব করি ও না হলে আমার কত সমস্যা হতো। এবং আমি বলিও যে আসলে ইন্ডাস্ট্রিতে মুভ করা খুব কঠিন হয়ে যেত যদি ও আমার গাইড হয়ে না থাকতো। কিন্তু সবচেয়ে বড় কথা যে কোনো হাজব্যান্ড ওয়াইফ, যে কোনো বন্ধু, যে কোনো সম্পর্কের মধ্যে দায়িত্ব থাকবে এবং ভালোবাসাটাও, আমার মনে হয় ভালোবাসা এবং অনুভূতিটা এটা খুব জরুরি। এটা না থাকলে কখনো কখনো মনে হয় দায়িত্বগুলো যান্ত্রিকতার পর্যায়ে পড়ে যায়। আপনার কথা শুনে তো আমি একটু চিন্তিত হয়ে পড়ছি। আচ্ছা, একই প্রশ্ন। কেন চিন্তিত হয়ে পড়ছেন? আমার হাজবেন্ডের কাছে কিছু কিছু জিনিস এক্সপ্রেস করা দরকার আমার, এর জন্য বকুল ভাইয়ের কাছে জানতে চাইবো। ভাবি বলছিলেন যে ওই বিষয়টি একটা পর্যায়ে গিয়ে অনুভব করি যে আমার বেটার হাফ ছাড়া আমার চলছে না, বা I feel a little bit of secure যে and he is there। তো আপনার ক্ষেত্রে এটা হয় কিনা যে ভাবি আছেন পাশে, এর জন্য বা ভাবি ছাড়া আমার চলবে না, ওই বিষয়টা কাজ করে না, কিনা? সেটা তো আমি প্রথম থেকেই বলি যে ও ছাড়া চলবে না, এটা বলি, এখনো বলি। এখন ওই যে বললাম না, সময় এবং সংসার, সন্তান সবকিছু মিলিয়ে আসলে দায়িত্বটা এবং ওই ভালোবাসাটা আসলে ভাগ হয়ে যায় তখন। এখন হয়তো আমি হয়তো বাসায় ছুটে আসি যে আমার বাচ্চাটা, আমার ছেলেটা, ও আমার মানে ওর জন্য আমি বাসায় দেখা যায় একটু তাড়াতাড়ি চলে আসি। আপনার বাকি দুজন মেয়ে তো মন খারাপ করবে। না, ওরা মন খারাপ করবে না, ওরা মন খারাপ করবে না এই কারণে, কারণ ওরা জানে যে বাবা ওদের প্রতি কতটা দায়িত্বশীল। আমি ভালোবাসার জায়গায় বলবো না, তো দায়িত্বটা ভালোবাসার টানেই কিন্তু চলে আসে। আর তার মানে এই ভালোবাসার টানে সেটা আমি বলছিলাম, তার মানে এই না যে ওর প্রতি টান নাই। আমি তো চিন্তা করি আমার বাচ্চার জন্য আমি বাসায় আসলে তো আমার ওয়াইফকে আমি পাবো, এবং আমি খুব ফ্যামিলিয়ার। আমি মনে করি যে আমার যতটুকু অবসর ততটুকু আমি বাসায় দিতে পছন্দ করি। আমি বাসায় যতক্ষণ থাকি আমার মনে হয় যে শ্রেষ্ঠ সময়টাই কাটাই। বাসায় ঢুকলে মনে হয় আর বেরোতে ইচ্ছে করে না, আর বেরোলে ওদেরকে নিয়ে বেরোতে যাই। আচ্ছা, আমার ওয়াইফের সঙ্গে একটা বিষয় মাঝে মাঝে লাগে যে আমি হয়তো কোথাও দাওয়াত আছে, তখন আমি বলি যে সবাইকে নিয়ে যাব, তো হয়তো বললো যে না, ও যেতে চায় না। ও না যেতে চাইলে আমি বলি যে ঠিক আছে, আমিও যাব না, যাওয়া হয় না। আপনাদের সন্তানদের কথা যেহেতু উঠেছে, তো প্রথমে হচ্ছে প্রেরণা, তারপর প্রতীক্ষা এবং প্রচ্ছদ। তিনজন আপনাদেরকে যখন দেখছে, আপনাদের কাজে আপনারা এত ব্যস্ত, তো তারা কি এটা উপভোগ করে? তারা কি মনে করে যে না, বাবা মা আছেন এই জগতে, আমরাও এদিকে এগিয়ে যাব? কারণ আমরা ইতিমধ্যে প্রতীক্ষাকে দেখেছি একটি মুঠোফোনের বিজ্ঞাপনে, এবং প্রেরণা গান গাইছে। তো তাদের অনুভূতিটা কি একটু জানতে চাইছি। আমি আসলে কোনোভাবেই ওদেরকে ওই শূন্যতাটা তৈরি করতে দিতে চাই না, যেখানে ওরা মনে হবে যে বাবা মা এতই ব্যস্ত, আমাদের সময় দিচ্ছে না। আমরা এমনভাবে মিলিয়ে নিয়েছি জিনিসটা যে আমার কখনো মনে হয় না যে আমার বাচ্চারা ওই শূন্যতাটা টের পায়, বরং ওরা যেমন আমাদের কোনো প্রোগ্রাম বা কোনো কিছু, ওরা আমি দেখেছি ওরা কথা বলার সময় বলে যে বাবা গান লিখেন বা মা গান করছেন, ওরা এনজয় করে ভীষণ। এবং আমরা কিন্তু কখনো আমাদের ছেলে মেয়েদেরকে ওইরকম ভাবে বলিনি যে তোমাদের সিঙ্গার হতে হবে বা ওইরকম প্রেশার করিনি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা অটো
হয়ে যায় না, মানে জেনারিকের যে ব্যাপারটা, সেটা দেখি যে ওয়ান ফাইন মর্নিং আমি আবিষ্কার করলাম আমার বড় মেয়ে খুব ভালো গান করে। সে কি মায়ের সাথে চর্চা করে? আমার মাঝে মাঝে যেটা হয়, ও খুব ভালো গিটার প্লে করে। আচ্ছা, বাহ। এবং ভীষণ ভালো, মাশাআল্লাহ। ওরা আসলে এটা একটা নেশার মতো। মাঝরাতে ও ঘুমায়, ওর বিছানা আমার ক্লিন করতে হয় সকালবেলা, এবং গিটারটা নিয়ে রাতে ঘুমায়, বাজাতে বাজাতেই সে ঘুমায়। এবং দুজনেরই কানে হেডফোন থাকে, সারাক্ষণই তারা গান শোনে। আচ্ছা। এটা 24 ঘন্টা। এটা বরং এই যে আসার সময়ও এখানে আসার বেলায় বলতে হলো হেডফোনটা খুলে রাখো, কারণ কল বেল বাজলে তোমরা শুনবে না। তো এরকম যে আমার বড় মেয়েটা যেটা হয় যে আমি আর ও অনেক রাতের বেলা, ওর বাবা যখন থাকে না, দ্যাট টাইম ও বাজায়, ও ইংলিশ নাম্বার করতে থাকে, ওইটারই আবার বাংলা কোনো ভার্সন থাকলে সেটা ওর সাথে আমি গাই। বাহ। এবং ও বাজাতে থাকে, ওই ওই টিউনে যদি কোনো গান আমি একই মিলে যায় ওর সাথে, আমি অ্যাটেন্ড করি। ইতিমধ্যে আমি বলে নিতে চাই, আয়ুব বাচ্চু ভাই ওর গান শুনে এতটাই মুগ্ধ হয়েছেন যে উনি ওর গানের অ্যালবাম হাতে নিয়ে নিয়েছে, বাহ। এবং গান রেকর্ডও করেছেন উনি। আর ও আমেরিকান টাইম টিভিতে ওর 40 মিনিটের ইন্টারভিউ উইথ ওর গান গিয়েছে, যেটা আমরা দুইটা পার্টি ইউটিউবে চাইলেই দর্শকরা দেখতে পাবেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে ওর বাবার মতো হয়তো লিখতে পারলে আমি আরো খুশি হতাম, কিন্তু আমার খুব ভালো লাগে যে আমার বাচ্চারা অ্যাটলিস্ট সুরটা বুঝে। মানে বেসুরো কেউ গাইলে, খুব ভালো শিল্পীও যখন এখন তো টেলিভিশন চ্যানেলগুলোতে ওরা অনেক জায়গায় আমাদের সাথে গান শুনতে যায়, ভালো মন্দটা বোঝে। বাহ, সেটা খুব স্বাভাবিক, রক্তের মধ্যেই খুব সেটা ভালো যেহেতু। মন্দটা খুব বোঝে। ছেলেটাও দেখেছি, ও একটু ও খুব উচ্ছল এবং খুবই চঞ্চল, কিন্তু তার মাঝেও দেখেছি ও মাঝে মাঝে গান গায়, এবং গানে ও যে গাইছে 4 বছরের একটা বাচ্চা, ওর সুরটা এত সুন্দর করে ও লাগায়। ও গাচ্ছে আনমনেই, কিন্তু ওর কোথাও কোনো সুরে ভুল হচ্ছে না। কথাগুলো এলোমেলো গাইছে, হয়তো একদমই এলোমেলো, হাসতে হবে, কিন্তু আমি হাসি না, কারণ ওর সুরটা এত ভালো গায় যে আমার তখন আর কথাগুলো মাথায় আসে না। তো আমি বলবো যে আমার খুব ভালো লাগা যে ওরা ইন্ডাস্ট্রিতে, বড় মেয়ে অবশ্য চায় না কখনো যে এটাকে প্রফেশন হিসেবে নেবে, ও তাই বলেছে ওর ইন্টারভিউতে, ও চায় যে ও আর্কিটেক্ট হবে, পাশাপাশি ও গানটাকে রাখবে। তো আমিও চাই না যে গানের জন্য, আসলে এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতে চাই যে গান দিয়ে যদি কেউ ভাবে যে প্রফেশন হিসেবে গানকেই নিবে, তবে এটা খুব ভুল একটা বিষয়। হ্যাঁ, যে কোনো মানুষ শৌখিনতার পর্যায়ে এবং গানকে যদি সে তার ভালো লাগার জায়গায় রাখে, তাহলে আমার মনে হয় সেখানে অনেক বেশি দায়িত্ব নিয়ে এবং অনেক বেশি ভালোবাসা নিয়ে কাজ করতে পারে। ধরো আজকে আমি যখন আমার একটা স্টেজ শো থাকে, তখন আমি কি গান গাইবো একটা বিরাট লিস্ট করি, কিন্তু আমি যদি এটা যদি আমার প্রফেশন না হতো, তাহলে আমি বাসায় প্র্যাকটিস করতাম নিশ্চয়ই একটা ঠুমরি অথবা একটা রাগ অথবা একটা কিছু। তাই আমি বলবো যে এই পর্যায়ে থাকুক, আমিও তাই চাই। আচ্ছা, বকুল ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনি তো অনেকের জন্য গান লিখেছেন, তো আপনার লেখা গান যখন আপনার মেয়ের কণ্ঠে আপনি, এটা রেকর্ডিং তো হয়ে গেছে বোধহয়, একটা গান হয়েছে, হ্যাঁ, তো সেই অনুভূতিটা কেমন বাবা হিসেবে? রেকর্ডিং এর দিন অবশ্য আমি যাইনি, গানটা আমার লেখা যদিও, ও ছিল। আমি পরে ও জাস্ট ওটা প্রথম অবশ্য এখনো ফাইনাল ভয়েসটা দেয়নি, একটা রাফ ভয়েস দিয়েছে, ওটাই আমি শুনেছি। আচ্ছা, শুনে আমার শোনার পরে অনুভূতিটা কি জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। রাগের বিষয়টা এমন যে পুরো ফ্যামিলিকেই তখন আমার ইয়ে করতে হবে যে তোমার রেগে আছে, এখন আর সামনে যেও না বা ইয়ে করো না, ঠিক আছে। রয়েছেন আমাদের প্রিয় একজন গীতিকার কবির বকুল এবং প্রিয় একজন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি। বিরতিতে যাওয়ার আগে জিজ্ঞেস করছিলাম, প্রেরণার কণ্ঠে যখন আপনার লেখা গানটি শুনলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? আমার মেয়ে আমার গান করছে, নিশ্চয়ই ভালো লাগে, মানে অন্যরকম একটা অনুভূতি বটেই। তবে আমি যেহেতু সমস্যা কি, আমি একটু কানসেন, তো আমি প্রথম ওর গানটা শুনে ভালো লেগেছে, তারপর আমি ওকে ওর সমস্যাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে তোমার যেহেতু প্রথম ভয়েস দিয়েছে, আমি বলেছি খুব ভালো হয়েছে, কিন্তু তোমার এইসব জায়গাগুলো ঠিক করতে হবে। আর শুরু থেকে আমি এই জন্যই করেছি বিষয়টা, যে শুরু থেকে যদি তাকে আমি ওইভাবে গাইড দিয়ে ওইভাবে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় যে সে একটা সঠিক জায়গায় যেতে পারবে। তা তো বটে। ও গাওয়ার পরে ওর অনুভূতিটা কেমন ছিল? ও বাচ্চু ভাইয়ের বিশাল ফ্যান। আচ্ছা, তো ওর আমি ওই ঘটনাটা একটু বলি। প্লিজ। ও আমাকে প্রায়ই বলতো যে বাবা একটু বাচ্চু আঙ্কেলের সঙ্গে একটু আমাকে একটু নিয়ে যাও না, আমি একটু ওনার সঙ্গে কথা বলবো আর কি। মানে তখন কি জিজ্ঞেস করেছিলেন যে বিশেষ কি কারণ, মানে বাচ্চু আঙ্কেলই কেন? মানে ও খুব তার ফ্যান, ভীষণ ফ্যান সেই হিসেবে। তো প্রায় বলে আমার বাসার কাছেও বাচ্চু ভাইয়ের স্টুডিও, তো আমি
আমিও ব্যস্ত থাকি। তো একদিন আমার মেয়ে খুব বলে যে বাবা এতদিন বললাম তুমি নিয়ে গেলে না। তো আমি আবার বাচ্চুকে তখন ফোন দিলাম, আমার খুব খারাপ লাগছিল যে এতবার বলেছে আবার বাসার কাছে অথচ যাওয়া হয় না। তাই আমি ফোন দিলাম যে বাচ্চু ভাই ফ্রি আছেন, বলে যে আমি প্রেরণা আসছে, বলে ঠিক আছে তুই সন্ধ্যাবেলা নিয়ে আয়। তারপরে আমি আমার মেয়েকে বললাম তুমি সন্ধ্যাবেলা রেডি থেকে আমি নিয়ে যাব। তারপরে ওকে আমি নিয়ে গেলাম এবং বাচ্চু ভাই তখন একটা জিঙ্গেলের কাজ করছিলেন, তো ভেতরে ছিলেন, ওকে ভাবি আবার তখন ছিলেন। তো আমি ভাবি সহ আর প্রেরণা সহ আমরা গল্প করছিলাম। তো বাচ্চু ভাই স্টুডিওর অনেকক্ষণ পরে কাজ শেষ করে এলেন। তারপরে ওর সঙ্গে ও তো ওর মতো করে সালাম করলো বা কথা বললো, কথা বলতে বলতে বাচ্চা হলে ওকে গান করে। তাই আমি বলছি একটু একটু করে, ও ইংলিশ নাম্বার বলো, ইংলিশ নাম্বার আচ্ছা একটু গাও তো দেখি। তারপরে ও তখন একটা গান গাইলো। তো বাচ্চু ভাই তো গান একটা গাওয়ার পরে ও থামিয়ে বলে যে এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি তো অবাক হয়ে গেলাম ওর গলা শুনে। তারপর উনি বলে যে সব বাদ, ওর দায়িত্ব আমার। বাহ। হ্যাঁ, এবং তখনই বলে তুই তাড়াতাড়ি আমার গান লিখে দে, আমি ওর গান করবো আর কি, আমি ওর গান করবো এবং কাউকে এখন বলার দরকার নেই, সময় হলেই জানবে সবাই। তো আমার খুব ভালো লাগলো এবং আমি তখন আমরা আলাপ করে এবং পরদিন বাচ্চু আবার ফোন দিলেন, গান রেডি করছিস আজকে দিয়ে যা, এরকম। মানে উনি আমার চেয়ে বেশি, মানে আমি তো এটা চিন্তাই কল্পনার অতীত ছিল। তারপরে আমি পরদিন ওনাকে একদিন পরে গান দিলাম এবং উনি আবার টিউন করলেন, বাচ্চু আমার মেয়েকে সামনে থেকে উঠিয়ে দিলেন, গলায় মানায় কিনা এরকম, তাই তো। তারপর তো রেকর্ডিং যেদিন হলো সেদিন ও গিয়েছিল। এই মানে একটা কথা বলতেই হয় যে 19 বছর পার হয়েছে কিন্তু এখন শুধু সন্তানকে নিয়ে এত গর্বিত বাবা মা, শুধু সন্তানের কথাই চলে আসছে। এখন একটু আপনাদেরকে নিয়ে প্রশ্ন করতে চাই। প্রথমত জানতে চাইবো যে যদি বলি একজন গান লিখছেন, একজন গান গাইছেন, তো যদি বলি আপনাদেরকে একটু গ্রেডিং করতে 10-এ কে কাকে কত দেবেন? তো 10-এ 10। ভাইয়া? আমি তো ওকে এখন 10-এ 10ই দেবো, কারণ আমি চাইতাম যে ও খুব তৈরি হোক এবং খুব ভালোভাবেই ওর প্রেজেন্টেশনটা খুবই ভালো হোক, সেদিক থেকে ও উতরে গেছে আমি বলবো। তা তো অবশ্যই। আচ্ছা, আর এই 19 বছরের পথ চলায় যদি বলি দোষ গুণের ভারটা কেমন, এবং যদি একটা স্পেসিফিক দোষ এবং গুণের কথা বলতে বলি সেটা কি হবে? তেমন কোনো দোষ নেই, তেমন কোনো দোষই নেই, খালি বলবো যে লেখকরা যেমন হয় তেমনটাই, সবকিছু মিলিয়েই। তাহলে কি এটাকে ভালো দিক এবং খারাপ দিক দুটোতেই বসে দিতে হচ্ছে? ভাইয়া? আমি তো বলবো যে মানে গুণ তো প্রচুর। আমি যদি বলি যে কণ্ঠ গুণ, আমি যদি বলি রাঁধুনি গুণ, ওগুলো সবগুলোই ভালো। আর যদি বলি যে দোষ, তাহলে আমি একটা জায়গায় সেটা আমি স্ট্যান্ড করি, সেটা হলো যে মানে ও যখন রেগে যায়, রাগের পারদের মতো উঠে যায়, সেটা নামতে একটু সময় লাগে। তো ওইটাই আমি সবসময় চেষ্টা করি যে ওইটা কিভাবে নামবে আর কি। ওই একটা জায়গায় আমার সবচেয়ে বেশি সর্বোচ্চ কতক্ষণ থেকেছে সেটা? এটা আসলে আমার চেয়ে ও ভালো বলতে পারবে। আচ্ছা, তো মানে কি করতে হয় সেই রাগ কমানোর জন্য, বা কিভাবে আপনি মানে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কোন ক্ষেত্রে? মানে রাগের বিষয়টা এমন যে পুরো ফ্যামিলিকেই তখন আমার ইয়ে করতে হবে যে তো মা রেগে আছে, এখন আর সামনে যেও না বা ইয়ে করো না, ঠিক আছে। তারপরে ওর একটা আছে যে হয়তো কমে যায় কিন্তু একটু সময় নেয়, একটু দীর্ঘ সময় নেয় আর কি। ওই সময়টা পর্যন্ত আমাদের একটু ক্রান্তিকালই যায় আর কি। আচ্ছা, যদি বলি যে ভাবির এমন কোন সিক্রেট যেটা আপনি জানেন ভাবি জানেন না, তো এটা আজকে আপনি জানিয়ে দিতে চান ভাবিকে? এটা আমি বাসায় গিয়ে ওকে বলবো। আচ্ছা, ভাবি আপনার? কত কিছুই তো মনে হয় করেছে, এখন বললে তো ঝগড়া বেঁধে যাবে, বুঝছো না? বাদ দাও, অন্য প্রশ্নে চলে যাই। ঠিক আছে, খুব ভালোভাবে বুঝতে পারছি একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে আপনারাই তৈরি করেছেন, সেটা আপনাদের ভালোবাসার কারণে হোক, আপনাদের ম্যাচুরিটির কারণে হোক। শেষ প্রশ্ন করতে চাই, কারণ সময় শেষ হয়ে যাচ্ছে। 19 বছরে পা দিয়েছেন, এরকম আরো কতগুলো 19 বছর পার করতে চান? কটা 19 বছর আমরা পাবো সেটা আমি জানি না, কিন্তু প্রত্যাশা থাকবে যেন এরকম আরো অসংখ্য 19 বছর আমাদের প্লাস হোক আর কি, এটা আমি চাই। ওই তো ওর সাথে জুড়ে দিচ্ছি। আমার যদি এই মুহূর্তে মনে হয় আমিতে ওর সাথে আমার ইন্টারভিউ করে ভাল লাগে না, আমি এখন ভাল লাগে না তো চলে গেলাম, কিন্তু আমি তো পারবো না, কারণ আমার মনে হবে যে আমি কোথায় যাব, বাসায় তো যেতে হবে, আমার বাচ্চাদের আছে, বাচ্চাদের নিয়ে আমার সময় কাটাতে হবে, ওদেরকে এই দায়িত্বটা আছে। সেটাই হয় যে আমরা এখন বাকি জীবন যতটুকু কাটাতে হবে সেটা হলো আমাদের সন্তানদের কথা ভেবে। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করতে হবে, তবে ভাবিকে একটু অনুরোধ করব আমাদেরকে যদি একটু গান
শোনাতেন আপনি। আচ্ছা, তো শোনাতে হবে। আপনি একটু প্রস্তুতি নিন, আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আজকে এই দুই অতিথির কাছ থেকে কথাগুলো শুনে একটা কথা তো বলতেই হয় যে ভালোবাসার বন্ধন সত্যিই অনেক দৃঢ়, আর তাদের জন্য শুভকামনা রইল। আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্বে আবার হাজির হয়ে যাব একই সময় একই চ্যানেলে। আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না। আর এখন গান শুনবো। গানে কথা লিখেছেন কবি বকুল, সুর করেছেন এসআই টুটুল, আর গেয়েছিলাম আমি, ফাহমিদা আপা, বাপ্পাদা, এসআই টুটুল। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে কি রে, মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। তাই আয়ুব বাচ্চু ভাই ওর গান শুনে এতটাই মুগ্ধ হয়েছেন যে উনি ওর গানের অ্যালবাম হাতে নিয়ে নিয়েছে বাহ। এবং গান রেকর্ডও করেছেন উনি। আর ও আমেরিকান টাইম টিভিতে ওর 40 মিনিটের ইন্টারভিউ উইথ ওর গান গিয়েছে, যেটা আমরা দুইটা পার্টি ইউটিউবে চাইলেই দর্শকরা দেখতে পাবেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে ওর বাবার মতো হয়তো লিখতে পারলে আমি আরো খুশি হতাম, কিন্তু আমার খুব ভালো লাগে যে আমার বাচ্চারা অ্যাটলিস্ট সুরটা বুঝে। মানে বেসুরও কেউ গাইলে, খুব ভালো শিল্পীও যখন এখন তো টেলিভিশন চ্যানেলগুলোতে ওরা অনেক জায়গায় আমাদের সাথে গান শুনতে যায়, ভালো মন্দটা বোঝে। বাহ, সেটা খুব স্বাভাবিক, রক্তের মধ্যেই ভালো সেটা মন্দটা যেহেতু। খুব বোঝে। ছেলেটাও দেখেছি, ও খুব উচ্ছল এবং খুবই চঞ্চল, কিন্তু তার মাঝেও দেখেছি ও মাঝে মাঝে গান গায়, এবং গানে ও যে গাইছে 4 বছরের একটা বাচ্চা, ওর সুরটা এত সুন্দর করে ও লাগায়। ও গাচ্ছে আনমনেই, কিন্তু ওর কোথাও কোনো সুরে ভুল হচ্ছে না, কথাগুলো এলোমেলো গাইছে, হয়তো একদমই এলোমেলো, হাসতে হবে কিন্তু আমি হাসি না, কারণ ওর সুরটা এত ভালো গায় যে আমার তখন আর কথাগুলো মাথায় আসে না। তো আমি বলবো যে আমার খুব ভালো লাগা যে ওরা ইন্ডাস্ট্রিতে, বড় মেয়ে অবশ্য চায় না কখনো যে এটাকে প্রফেশন হিসেবে নেবে, ও তাই বলেছে ওর ইন্টারভিউতে, ও চায় যে ও আর্কিটেক্ট হবে, পাশাপাশি ও গানটাকে রাখবে। তো আমিও চাই না যে গানের জন্য, আসলে এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতে চাই যে গান দিয়ে যদি কেউ ভাবে যে প্রফেশন হিসেবে গানকেই নিবে, তবে এটা খুব ভুল একটা বিষয়। হ্যাঁ, যে কোনো মানুষ শৌখিনতার পর্যায়ে এবং গানকে যদি সে তার ভালো লাগার জায়গায় রাখে, তাহলে আমার মনে হয় সেখানে অনেক বেশি দায়িত্ব নিয়ে এবং অনেক বেশি ভালোবাসা নিয়ে কাজ করতে পারে। ধরো আজকে আমি যখন আমার একটা স্টেজ শো থাকে, তখন আমি কি গান গাইবো একটা বিরাট লিস্ট করি, কিন্তু আমি যদি এটা যদি আমার প্রফেশন না হতো, তাহলে আমি বাসায় প্র্যাকটিস করতাম নিশ্চয়ই একটা ঠুমরি অথবা একটা রাগ অথবা একটা কিছু। তাই আমি বলবো যে এই পর্যায়ে থাকুক, আমিও তাই চাই। আচ্ছা, বকুল ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনি তো অনেকের জন্য গান লিখেছেন, তো আপনার লেখা গান যখন আপনার মেয়ের কণ্ঠে আপনি, এটা রেকর্ডিং তো হয়ে গেছে বোধহয়, একটা গান হয়েছে, হ্যাঁ, তো সেই অনুভূতিটা কেমন বাবা হিসেবে? রেকর্ডিং এর দিন অবশ্য আমি যাইনি, গানটা আমার লেখা যদিও, ও ছিল। আমি পরে ও জাস্ট ওটা প্রথম অবশ্য এখনো ফাইনাল ভয়েসটা দেয়নি, একটা রাফ ভয়েস দিয়েছে, ওটাই আমি শুনেছি। আচ্ছা, শুনে আমার শোনার পরে অনুভূতিটা কি জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। রাগের বিষয়টা এমন যে পুরো ফ্যামিলিকেই তখন আমার ইয়ে করতে হবে যে তো মা রেগে আছে, এখন আর সামনে যেও না বা ইয়ে করো না, ঠিক আছে। রয়েছেন আমাদের প্রিয় একজন গীতিকার কবির বকুল এবং প্রিয় একজন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি। বিরতিতে যাওয়ার আগে জিজ্ঞেস করছিলাম, প্রেরণার কণ্ঠে যখন আপনার লেখা গানটি শুনলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? আমার মেয়ে আমার গান করছে, নিশ্চয়ই ভালো লাগে, মানে অন্যরকম একটা অনুভূতি বটেই। তবে আমি যেহেতু সমস্যা কি, আমি একটু কানসেন, তো আমি প্রথম ওর গানটা শুনে ভালো লেগেছে, তারপর আমি ওকে ওর সমস্যাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে তোমার যেহেতু প্রথম ভয়েস দিয়েছে, আমি বলেছি খুব ভালো হয়েছে, কিন্তু তোমার এইসব জায়গাগুলো ঠিক করতে হবে। আর শুরু থেকে আমি এই জন্যই করেছি বিষয়টা, যে শুরু থেকে যদি তাকে আমি ওইভাবে
গাইড দিয়ে ওইভাবে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় যে সে একটা সঠিক জায়গায় যেতে পারবে। তা তো বটে। ও গাওয়ার পরে ওর অনুভূতিটা কেমন ছিল? ও বাচ্চু ভাইয়ের বিশাল ফ্যান। আচ্ছা, তো ওর আমি ওই স্বপ্নই ঘটনাটা ছিল। একটু বলি। হ্যাঁ প্লিজ। ও আমাকে প্রায়ই বলতো যে বাবা একটু বাচ্চু আঙ্কেলের সঙ্গে একটু আমাকে একটু নিয়ে যাও না, আমি একটু ওনার সঙ্গে কথা বলবো আর কি। মানে তখন কি জিজ্ঞেস করেছিলেন যে বিশেষ কি কারণ, মানে বাচ্চু আঙ্কেলই কেন? মানে ও খুব তার ফ্যান, ভীষণ ফ্যান আচ্ছা। সেই হিসেবে। তো প্রায় বলে আমার বাসার কাছেও বাচ্চুয়ের স্টুডিও, Opposite ছিল। তো আমিও ব্যস্ত থাকি। তো একদিন আমার মেয়ে খুব বলে যে বাবা এতদিন বললাম তুমি নিয়ে গেলে না। তো আমি আবার বাচ্চুকে তখন ফোন দিলাম, আমার খুব খারাপ লাগছিল যে এতবার বলেছে আমার বাসার কাছে অথচ যাওয়া হয় না। তো আমি ফোন দিলাম যে বাচ্চু ফ্রি আছেন, বলে যে আমি বললাম প্রেরণা আসছে, বলে ঠিক আছে তুই সন্ধ্যাবেলা নিয়ে আয়। তারপরে আমি আমার মেয়েকে বললাম তুমি সন্ধ্যাবেলা রেডি থেকে আমি নিয়ে যাবো। তারপরে ওকে আমি নিয়ে গেলাম এবং বাচ্চু তখন একটা জিঙ্গেলে কাজ করছিলেন, তো ভেতরে ছিলেন, ওকে ভাবি আবার তখন ছিলেন। তো আমি ভাবি সহ আর প্রেরণা সহ আমরা গল্প করছিলাম। তো বাচ্চু ভাই স্টুডিওর অনেকক্ষণ পরে কাজ শেষ করে এলেন। তারপরে ওর সঙ্গে ও তো ওর মতো করে সালাম করলো বা কথা বললো, কথা বলতে বলতে বাচ্চু বলে ওকে গান করে। তাই আমি যে একটু একটু করে ও ইংলিশ নাম্বার বলো, ইংলিশ নাম্বার আচ্ছা একটু গাও তো দেখি। তারপরে ও তখন একটা গান গাইলো। তো বাচ্চু ভাই তো গান একটা গাওয়ার পরে ও থামিয়ে বলে যে এই দাঁড়া দাঁড়া। আমি তো অবাক হয়ে গেলাম ওর গলা শুনে। তারপর উনি বলে যে সব বাদ, ওর দায়িত্ব আমার। বাহ। হ্যাঁ, এবং তখনই বলে তুই তাড়াতাড়ি আমার গান লিখে দে, আমি ওর গান করবো আর কি। আমি ওর গান করবো এবং কাউকে এখন বলার দরকার নেই, সময় হলেই জানবে সবাই। তো আমার খুব ভালো লাগলো এবং আমি তখন আমরা আলাপ করে এবং পরদিন বাচ্চু আবার ফোন দিলেন, গান রেডি করছিস আজকে দিয়ে যা, এরকম। মানে উনি আমার চেয়ে বেশি, মানে আমি তো এটা চিন্তাই কল্পনার অতীত ছিল। তারপরে আমি পরদিন ওনাকে একদিন পরে গান দিলাম এবং উনি আবার টিউন করলেন, বাচ্চু আমার মেয়েকে সামনে থেকে উঠিয়ে দিলেন, গলায় মানায় কিনা এরকম, তাই তো। তারপর তো রেকর্ডিং যেদিন হলো সেদিন ও গিয়েছিল। এই মানে একটা কথা বলতেই হয় যে 19 বছর পার হয়েছে কিন্তু এখন শুধু সন্তানকে নিয়ে এত গর্বিত বাবা মা, শুধু সন্তানের কথাই চলে আসছে। এখন একটু আপনাদেরকে নিয়ে প্রশ্ন করতে চাই। প্রথমত জানতে চাইবো যে যদি বলি একজন গান লিখছেন, একজন গান গাইছেন, তো যদি বলি আপনাদেরকে একটু গ্রেডিং করতে, 10-এ কে কাকে কত দেবেন? এই তো 10-এ 10। ভাইয়া? আমি তো ওকে এখন 10-এ 10ই দেবো, কারণ আমি চাইতাম যে ও খুব তৈরি হোক এবং খুব ভালোভাবেই ওর প্রেজেন্টেশনটা খুবই ভালো হোক, সেদিক থেকে ও উতরে গেছে আমি বলবো। তা তো অবশ্যই। আচ্ছা, আর এই 19 বছরের পথ চলায় যদি বলি দোষ গুণের ভারটা কেমন, এবং যদি একটা স্পেসিফিক দোষ এবং গুণের কথা বলতে বলি সেটা কি হবে? তেমন কোনো দোষ নেই, তেমন কোনো দোষই নেই। খালি বলবো যে লেখকরা যেমন হয় তেমনটাই, সবকিছু মিলিয়েই। তাহলে কি এটাকেই ভালো দিক এবং খারাপ দিক মন্দ দিকও দুটোতেই বলা বসে যেতে দিতে পারে। হচ্ছে? ভাইয়া? আমি তো বলবো যে মানে গুণ তো প্রচুর। আমি যদি বলি যে কণ্ঠ গুণ, আমি যদি বলি রাঁধুনি গুণ, ওগুলো সবগুলোই ভালো। আর যদি বলি যে দোষ, তাহলে আমি একটা জায়গায় সেটা আমি স্ট্যান্ড করি, সেটা হলো যে মানে ও যখন রেগে যায়, রাগের পারদের মতো উঠে যায়, সেটা নামতে একটু সময় লাগে। তো ওইটাই আমি সবসময় চেষ্টা করি যে ওইটা কিভাবে নামবে আর কি। ওই একটা জায়গায় আমার সবচেয়ে বেশি সর্বোচ্চ কতক্ষণ থেকেছে সেটা? এটা আসলে আমার চেয়ে ও ভালো বলতে পারবে। আচ্ছা, তো মানে কি করতে হয় সেই রাগ কমানোর জন্য, বা কিভাবে আপনি মানে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কোন ক্ষেত্রে? মানে রাগের বিষয়টা এমন যে পুরো ফ্যামিলিকেই তখন আমার ইয়ে করতে হয় যে তো মা রেগে আছে। কথার পর্যায়ে পড়ে যায়। আপনার কথা শুনে তো আমি একটু চিন্তিত হয়ে পড়ছি। আচ্ছা, একই প্রশ্ন। কেন চিন্তিত হয়ে পড়ছো? আমার হাজবেন্ডের কাছে কিছু কিছু জিনিস এক্সপ্রেস করা দরকার আমার, এর জন্য বকুল ভাইয়ের কাছে জানতে চাইবো। ভাবি বলছিলেন যে ওই বিষয়টি একটা পর্যায়ে গিয়ে অনুভব করি যে আমার বেটার হাফ ছাড়া আমার চলছে না, বা আই ফিল আ লিটল বিট অফ সিকিউর যে অ্যান্ড হি ইজ দেয়ার। তো আপনার ক্ষেত্রে এটা হয় কিনা যে ভাবি আছেন পাশে, এর জন্যই বা ভাবি ছাড়া আমার চলবে না, ওই বিষয়টা কাজ করে না, কিনা? সেটা তো আমি প্রথম থেকেই বলি যে ও ছাড়া চলবে না, এটা বলি, এখনো বলি। এখন ওই যে বললাম না, সময় এবং সংসার, সন্তান সবকিছু মিলিয়ে আসলে দায়িত্বটা এবং ওই ভালোবাসাটা আসলে ভাগ হয়ে যায় তখন। এখন হয়তো আমি বাসায় ছুটে আসি যে আমার
বাচ্চাটা, আমার ছেলেটা, হ্যাঁ, হ্যাঁ। ও আমার মানে ওর জন্য আমি বাসায় দেখা যায় একটু তাড়াতাড়ি চলে আসি। আপনার তো- বাকি দুজন মেয়ে তো মন খারাপ করবে, না, ভয় ওরা মন করবে। খারাপ করবে না, ওরা মন খারাপ করবে না এই কারণে, কারণ ওরা জানে যে বাবা ওদের প্রতি কতটা দায়িত্বশীল। আমি ভালোবাসার জায়গায় বলবো না, তো দায়িত্বটা ভালোবাসার টানেই কিন্তু চলে আসে। আর তো তার মানে এই এই- ভালোবাসার টানে আর বাড়িতে সেটাই তো আমি ফেরা বলছিলাম, হয়। তার মানে এই না যে যে ওর প্রতি টান নাই। আমি তো চিন্তা করি আমার বাচ্চার জন্য আমি বাসায় আসলে তো আমার ওয়াইফকে আমি পাবো, এবং আমি খুব ফ্যামিলির। আমি মনে করি যে আমার যতটুকু অবসর ততটুকু আমি বাসায় দিতে পছন্দ করি। আমি বাসায় যতক্ষণ থাকি আমার মনে হয় যে শ্রেষ্ঠ সময়টাই কাটাই। বাহ। বাসায় ঢুকলে মনে হয় আর বেরোতে ইচ্ছে করে না, আর বেরোলে ওদেরকে নিয়ে বেরোতে যাই। আচ্ছা, আমার ওয়াইফের সঙ্গে একটা বিষয় মাঝে মাঝে লাগে যে আমি হয়তো কোথাও দাওয়াত আছে, তখন আমি বলি যে সবাইকে নিয়ে যাব, তো হয়তো বললো যে না, ও যেতে চায় না। ও না যেতে চাইলে আমি বলি যে ঠিক আছে, আমিও যাব না, যাওয়া হয় না। আপনাদের সন্তানদের কথা যেহেতু উঠেছে, তো প্রথমে হচ্ছে প্রেরণা, তারপর প্রতীক্ষা এবং প্রচ্ছদ। তিনজন আপনাদেরকে যখন দেখছে, আপনাদের কাজে আপনারা এত ব্যস্ত, তো তারা কি এটা উপভোগ করে? তারা কি মনে করে যে না, বাবা মা আছেন এই জগতে, আমরাও এদিকে এগিয়ে যাব? কারণ আমরা ইতিমধ্যে প্রতীক্ষাকে দেখেছি একটি মুঠোফোনের বিজ্ঞাপনে, এবং প্রেরণা গান গাইছে। তো তাদের অনুভূতিটা কি একটু জানতে চাইছি। আমি আসলে কোনোভাবেই ওদেরকে ওই শূন্যতাটা তৈরি করতে দিতে চাই না, যেখানে ওরা মনে হবে যে বাবা মা এতই ব্যস্ত, আমাদের সময় দিচ্ছে না। আমরা এমনভাবে মিলিয়ে নিয়েছি জিনিসটা যে আমার কখনোই মনে হয় না যে আমার বাচ্চারা ওই শূন্যতাটা টের পায়, বরং ওরা যেমন আমাদের কোনো প্রোগ্রাম বা কোনো কিছু, ওরা আমি দেখেছি ওরা কথা বলার সময় বলে যে বাবা গান লিখেন বা মা গান করছেন, ওরা এনজয় করে ভীষণ। আচ্ছা। এবং আমরা কিন্তু কখনো আমাদের ছেলে মেয়েদেরকে ওরকম ভাবে বলিনি যে তোমাদের সিঙ্গার হতে হবে বা ওরকম প্রেশার করিনি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা অটো হয়ে যায় না, মানে জেনারিকের যে ব্যাপারটা, সেটা দেখি যে ওয়ান ফাইন মর্নিং আমি আবিষ্কার করলাম আমার বড় মেয়ে খুব ভালো গান করে। সে কি মায়ের সাথে চর্চা করে? আমার মাঝে মাঝে যেটা হয়, ও খুব ভালো গিটার প্লে করে। আচ্ছা, বাহ। এবং ভীষণ ভালো, মাশাআল্লাহ। ওরা আসলে এটা একটা নেশার মতো। মাঝরাতে ও ঘুমায়, ওর বিছানা আমার ক্লিন করতে হয় সকালবেলা, এবং গিটারটা নিয়ে রাতে ঘুমায়, বাজাতে বাজাতেই সে ঘুমায়। এবং দুজনেরই কানে হেডফোন থাকে, সারাক্ষণই তারা গান শোনে। আচ্ছা। এটা 24 ঘন্টা। এটা বরং এই যে আসার সময় এখানে আসার বেলায় বলতে হলো হেডফোনটা খুলে রাখো, কারণ কল বেল বাজলে তোমরা শুনবে না। তো এরকম যে আমার বড় মেয়েটা যেটা হয় যে আমি আর ও অনেক রাতের বেলা, ওর বাবা যখন থাকে না, দ্যাট টাইম ও বাজায়, ও ইংলিশ নাম্বার করতে থাকে, ওইটারই আবার বাংলা কোনো ভার্সন থাকলে সেটা ওর সাথে আমি গাই। বাহ। এবং ও বাজাতে থাকে, ওই টিউনে যদি কোনো গান আমি একই মিলে যায় ওর সাথে, আমি অ্যাটেন্ড করি। ইতিমধ্যে আমি বলে নিতে চাই, রাঙাপুরে আমার আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমাদের সাথে আছেন একে অপরের কাছে খুবই কাছের মানুষ, দুজন গানের মানুষ। গানে গানে সুর বেঁধে যেন তারা প্রাণে প্রাণে এক হয়েছেন, হেঁটে চলেছেন নিরন্তর পথ। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল ও তারই সহধর্মিণী, আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি। স্বাগতম আমার আমিতে। ধন্যবাদ। প্রথমেই অনেক অনেক অভিনন্দন, since it's your 19th anniversary today, so congratulations. তো 19 বছরের এই জার্নিটুকু এখানে এসে অনুভূতিটা কেমন? এই 19 বছরের যে জার্নিটা কমপ্লিট করেছেন, সেই বিষয়টা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। বকুল ভাই ফার্স্ট। একটা পথ দিয়ে যখন মানুষ চলে, ধরুন আমি একটা গাড়িতেই রওনা দিয়েছি, তো কোথাও হয়তো দেখা যায় যে সিগন্যালে পড়লাম, তারপরে কোথাও হয়তো দেখা গেল যে একটু ভাঙাচোরা আছে, তারপরে এইভাবে চলতে চলতে দেখা যায় যে মানে আমি যেটা বলতে চাই যে ভালো মন্দ মিশিয়ে যেভাবে যাচ্ছি, সে যাওয়াটা একটা সুখকর সুন্দর। কারণ প্রত্যেকটা জিনিসই আমরা যদি দুঃখটাকে না বুঝতে পারি তাহলে সুখটাকে অনুভব করতে পারি না। তা আমার মনে হয় চলার মধ্যেও সেই ব্যাপারটাই আছে, এবং জীবনটা তো সুখ দুঃখ হাসি কান্না সবকিছু নিয়েই। ভাবের অনুভূতিটা একটু জেনে নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমারও মাঝে মাঝে মনে হতো যে বাবা মাকে যখন দেখতাম, আবার দেখা যেত যে যাদের খুব কাছে মানুষদের দেখতাম, ভাবতাম কি এরা কিভাবে এত লম্বা সময় ধরে একসাথে যাচ্ছে। তা আজ যখন নিজে দেখি, তাকিয়ে পিছন ফিরে 19 বছর, তখন মনে হয় যে কোন দিক দিয়ে সময়টা গেল আসলে বুঝতে পারিনি। বছরগুলো খুব দ্রুত চলে যায় হয়তো,
যখন দেখি যে বাচ্চারা, যখন দেখি আমার চারপাশটা, তখন মনে হয় যে ওরা যখন এইটুকুই ছিল এখন দেখি অনেক বড় হয়ে গিয়েছে, তখন মনে হয় হ্যাঁ অনেকটা পথ এসেছে। এবং ডেফিনেটলি আমি বলবো যে 19 বছর লম্বা সময় ধরে এতটুকু পথ আসা নিঃসন্দেহে ভালো একটা অনুভূতি। আপনি আপনার সন্তানদের কথা বলছিলেন, তো কখনো কি মনে হয়েছে পথ চলার মধ্যে যে একঘেয়েমি লাগছে বা কোনো রকম ক্লান্তি বোধ হয়েছে? হ্যাঁ, যখন ওর উপর রাগ ছিলাম তখন মনে হয়েছে কেন আমি সংসার করব, অসম্ভব, আমার বাড়ি চলে যাবো, আমার এই জীবন ভালো লাগে না। এটা আমি শুধু কেন, আমি বলবো যে তুমি বিয়ে করেছো, তোমারও মাঝে মাঝে মনে হয় তোরও সংসার টংসার ভালো লাগছে না। আগে টেবিলে গিয়ে মায়ের হাতে রান্না পেতাম, কোনো দায় দায়িত্ব ছিল না। যখন মায়ের ঘরে ছিলাম তখন মনে হতো যে কখন স্বাধীন হব, কখন কেউ আমাকে ডাকবে না। কিন্তু এখন আমার মনে হয় যে এই হয়তো এই জীবনটা অনেক কিছু, আসলে একটা মানুষ যখন সংসারের দায় দায়িত্বে থাকে তার চারপাশ থেকে অনেক দায়িত্ব মনে হয়। প্রতিটা মানুষের খুশি যখন দেখতে হয় তখন মনে হয় কি যে না, এর থেকে ভালো তো আগেই ভালো ছিল, আমারটা আমি দেখতাম, আমাকে সবাই দেখতো। আচ্ছা। কখনো কখনো মনে হয়, নট দ্যাট সব সময়, কিন্তু তারপরে মনে হয় যে না ঠিক আছে, কারণ এটাই আমাদের নিয়ম, এর সাথেই মানিয়ে আমাদের চলতে হবে, এটাই নিয়ম। আচ্ছা, ভাবির কথা আমরা শুনছিলাম এবং আমি লক্ষ্য করছিলাম বকুল ভাই কিছু কিছু বিষয় একমত পোষণ করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, রাগের কি কি কারণ বাড়িতে ঘটে, মানে বা এমন কি বিষয় হয় যে রাগ পর্যন্ত সেটাই গড়ায়, এবং কোন কোন বিষয়ে ভাবি রাগ করে? ওই তালিকাটা একটু দীর্ঘ হবে। তো যেহেতু দায়িত্ব বেশি, অনেক কিছুই দেখতে হয়, তো দেখার মধ্যে গিয়ে হয়তো ভুল ত্রুটি হয়, তখনই হয়তো রাগের ব্যাপারটা চলে আসে আমার মনে হয়। আচ্ছা, তো এবং সংসারে এটা থাকবেই। যদি বলি যে শুরুর দিকের ঝগড়া, বিয়ের পরপর যে ঝগড়াটুকু হয়েছে এবং এখন এই এতটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে যে ঝগড়াটা হয়েছে, দুটোর কি ধরনের পরিবর্তন হয়েছে এবং ডেফিনেটলি দুজনের রিয়াকশনেও চেঞ্জেস এসেছে, একটু জানতে চাই। আসলে শুরুর দিকের ব্যাপারগুলো, সেই মান অভিমানের ব্যাপারটা আমার কাছে খুব ভালোই লাগতো। আচ্ছা। আমি মনে করতাম যে ওইটা না হলে আমিও ঠিক আমাকে বোঝাতে পারবো না, আবার ওকে আমি ঠিক বুঝতে পারবো না। তো ওই কি বলে এটাকে, কনভিন্স করার ব্যাপারটা যেটা চলে আসে, যে আমি সবসময় তো ও হয়তো রাগ করলে আমি কনভিন্স করার চেষ্টা করি। আচ্ছা। তো এখন সময় পেরিয়েছে, এখন ঘরে আমার 3 সন্তান আছে, ওদের সামনে যেন বিষয়টা না প্রকাশ পেয়ে যায়, সেই জন্য হয়তো আগের সেই মানে যেরকম ভাবে সেটাকে মান অভিমানের যে বিষয়টি আগে ছিল, সেটা এখন একটু মনে হয়েছে যে ওদের কারণে হয়তো ওইরকম ভাবে আমরা প্রকাশ করতে পারি না আর কি। এই পার্থক্য আর কি। তো ভাবি কি এটা মিস করেন কিনা আপনার কাছে একটু? না, মিস করি না। মানে হ্যাপি যে এখন আর ঝগড়া কম হচ্ছে? না না, ঝগড়া যেটা কম হচ্ছে সেটা আসলে বিয়ের পর যেটা হয় যে বোঝার ক্ষেত্রে অনেক দুর্বলতা থাকে, তখন বুঝতে বুঝতেই অনেক ঝগড়া লেগে যায়, তাই না? আবার সেটাকে আবার মানিয়ে নেওয়ার জন্য ওর জায়গা থেকে ও সেটা ক্লিয়ার হয়, আমার জায়গা থেকে আমি হই। সবচেয়ে বড় কথা যে এটা চরম সত্যি, যেহেতু আমি সেহেতু আমি বলছি যে আমার আয়নায় আমি দেখছি, মিথ্যা বলবো না, যে প্রতিটা মানুষকেই কিন্তু অন্যের জন্য বেঁচে থাকতে হয়। তো সেই ক্ষেত্রে এখন আসলে ওর প্রতি এক্সপেকটেশনটা কম, যে না ওইটা আমার জন্য পার্সোনালি করতেই হবে, ওইটুকু একটা সময় ছিল, এখন আর নেই। এখন মনে হয় যে ঠিক আছে, এই জায়গাটায় আমার বাচ্চার কি হলে ভালো হবে। তো এই যে আমরা পারস্পরিকভাবে অন্যের উপরে চলে গিয়েছে, এখন আর আসলে আমাদের একদম ব্যক্তিগত পর্যায়ে বিষয়গুলো নেই। আমি বলবো সেই ক্ষেত্রে আসলে আপনি একটা বিষয় বলতে চাচ্ছেন, আমি এখানে একটু পজ বাটনটা ক্লিক করছি কারণ একটা বিরতি নেব, তারপরে এসে আপনার বাকি গল্পটুকু আমি শুনবো। প্রিয় দর্শক, কথা বলতে বলতে প্রথম বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আমাদের যেগুলো ছোট ছোট দ্বন্দ্বগুলো সেখানেই হয় যে দায়িত্ব আর ভালোবাসা এক কথা নয়। তিনার জাহান মুন্নি, তো বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন আরো একটা বিষয় অ্যাড করবেন। হ্যাঁ, সেটা হলো যে আমরা যদি দায়িত্ব আর ভালোবাসাকে একসাথে মিলিয়ে ফেলি তাহলে কিন্তু ব্যাপারটা ভালো লাগে না সব সময়। এটা আমি এক কথায় বললাম, সে যেটা নিয়ে আমি আমাদের যেগুলো ছোট ছোট দ্বন্দ্বগুলো সেখানেই হয় যে দায়িত্ব আর ভালোবাসা এক কথা নয়। কখনো দেখবে যে ওর প্রতি ওর খাবারটা ঠিক আছে কিনা, ওর কাপড়টা ঠিক আছে কিনা, এগুলো যদি কেউ দেখে তাহলে সেটা হলো দায়িত্ব। বাট ও আসলে ভালো আছে কিনা, ওর কপালে হাতটা দিয়ে
ফিল করতে পারা, সেটা হলো ভালোবাসা। দায়িত্বটা ডেফিনেটলি এটা আমাদের জীবনের জন্য অনেক বড় পাওয়া। ওর জীবনে যদি আমি কিছু করি তবে সেটা ডেফিনেটলি ও সেটা অনুভব করবে, এবং আমি প্রতিনিয়ত অনুভব করি ও না হলে আমার কত সমস্যা হতো। এবং আমি বলিও যে আসলে এই ইন্ডাস্ট্রিতে মুভ করা খুব কঠিন হয়ে যেত যদি ও আমার গাইড হয়ে না থাকতো। কিন্তু সবচেয়ে বড় কথা যে কোনো হাজব্যান্ড ওয়াইফ, যে কোনো বন্ধু, যে কোনো সম্পর্কের মধ্যে দায়িত্ব থাকবে এবং ভালোবাসাটাও, আমার মনে হয় ভালোবাসায় এবং অনুভূতিটা এটা খুব জরুরি। এটা না নিশ্চয়ই। থাকলে কখনো কখনো মনে হয় দায়িত্বগুলো জানতে